OFM, FM, the night comes alive. আরো একবার ফিরে এলাম আমি রাস্তেল। শুনছেন সব সময়ের ভিডিও ফুটতে পয়েন্ট OFM, আর একটার পর একটা দারুণ দারুণ ঘটনা আমরা শুনছি এবং আপনারাও লিখছেন আমাদেরকে। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/ মানে ঈদের শুভেচ্ছা যে কত পাচ্ছি, সেই সাথে আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমি জানি যে অনেকেই এই মুহূর্তে রাস্তায় আছেন, হ্যাঁ বলছেন আপনারা, দেখছি। আর আমি জানি যে অনেকেই রাস্তায় আছেন এবং রাস্তায় বসে আপনারা রাস্তায় বিভিন্ন মানে কেউ হয়তো যাচ্ছেন, কেউ হয়তো বাড়ি ফিরছেন, এরকম একটা সিচুয়েশন এখন। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আবারও ঘটনায় যাব এবং আমার সামনে আরো একটি ঘটনা রয়েছে। তো ইমেইল রয়েছে আমার সামনে, সেই ইমেইলটি পড়বো। আচ্ছা, এখন যেটি আছে সেটি হচ্ছে যে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো রাসেল ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন? আমি পাজিয়া কেশবপুর যশোর থেকে বলছি। আজ আমি প্রথম স্টোরি লিখছি। পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা স্বপ্নে কেন, কল্পনাতেও ভাবা যায় না, যেটা কাউকে শেয়ার করে বোঝানো যায় না। বাস্তব জীবনে সেটাকে মেনে নেওয়া যায় না, তবুও সেটাই বাস্তব। সেই মেনে নেয়া ভয়ঙ্কর বাস্তব নিয়ে আমাদের পথ চলতে হয়। তেমনি আমার সাথে ঘটে যাওয়া মেনে না নেওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। গল্পে যাবার আগে আমি গল্পের সাথে সম্পর্কিত কিছু কথা বলে নিতে চাই। আমার নাম সবুজ হোসেন, আমার বাড়ি পাঁজিয়া গ্রামে। এখানে আমার খুব ভালো দুজন বন্ধু আছে, শাকিল ও ইমরান। আমি সব সময় এদের সাথে ঘুরি, একসাথে স্কুলে যাই এবং প্রাইভেটে যাই। আমরা যত আড্ডা সব ওদের সাথে। আমরা সকালে পড়ার পর মন্দিরের সামনে শিউলি গাছের নিচে বসে গল্প করি প্রতিদিন। আমাদের বাড়ি পারে ওখানে বাড়ি, তার একটা রাস্তার কিছু দূরে গিয়ে একটা বাগান, বাগানের শেষে একটা মন্দির এবং মন্দিরের পেছনে কিছু যাওয়ার মানে কিছু দূর যাওয়ার পর কিছু হিন্দু বাড়ি। তো আমার আব্বু ব্যবসায় প্রচুর লস হওয়ার ফলে অনেক দেনা হয়ে যায় এবং দেনার কারণে আব্বুকে চাপ দেয়। তাই আব্বু ঠিক করে, মানে অনেক মানুষ চাপ দিয়ে থেকে আব্বু ঠিক করে যে ইন্ডিয়া চলে যাবে। আমি আমার দুই প্রাণের বন্ধুকে রেখে যেতে চাইলাম না, ওরা ছাড়া আমার সময় কাটে না। তবু টাকার জন্য আমাদের যেতে হলো। যাওয়ার সময় মন্দিরের সামনে শিউলি তলায় নিচে কথা হলো, আমি যেদিন বাড়ি আসব সবার আগে ওরা আমার সাথে দেখা করলো। আমি ইন্ডিয়ায় চলে গেলাম। আমরা ইন্ডিয়ায় গিয়ে কারোর সাথে যোগাযোগ করিনি। এবার আমি সরাসরি ঘটনায় চলে যাই। 3 বছর পর আমরা বাড়ি ফিরে আসলাম। আমাদের আসতে রাত হয়ে গেল। আমাদের দেখে সবাই আনন্দ করছে। চাচাতো ভাই বোনদের সাথে কথা বললাম, ওদের কাছে শাকিল আর ইমরানের কথা জানতে চাইলাম। দেখলাম ওরা যেন কেমন গম্ভীর হয়ে গেছে। আসতে বলল এবং ওরা শাকিলের নানা বাড়ি গেছে। এত পথ গাড়িতে আসায় আমার খুব ঘুম পাচ্ছিল, তাই সে অবস্থায় ঘুমিয়ে পড়ি। রাত কটা বাজে যায় না, হঠাৎ অনুভব করি কোথায় যেন আমার মাথার কাছে কে যেন দাঁড়িয়ে আছে এবং আমাকে ডাকছে। আমার ঘুম ভেঙে যায়, চোখ মেলে দেখি আশেপাশে কেউ নেই। বাইরে থেকে আওয়াজ আসছে, কারা যেন আমার নাম ধরে ডাকছে। আমি দরজা খুললাম এবং অবাক হয়ে দেখলাম যে বাইরে আমার দুই বন্ধু দাঁড়িয়ে আছে। বাইরেটা একদম পরিষ্কার। ভাবলাম সকাল হয়ে গিয়েছে। আমি ওদের বললাম, কি রে তোরা এত সকালে, তোরা না বাড়ি গিয়েছিলি? ওরা বলল, গিয়েছিলাম, দরকারে তুই বাড়ি এসেছিস, তাই এত সকালে চলে এলাম। আমি ওদের বললাম যে ঘরে আয়, তোদের সাথে কথা আছে। ওরা বলল, না ইমরান চল শিউলিতলায় বসে কথা বলি। শিউলিতলায় ছিল আমাদের প্রিয় জায়গা, তাই আমি বললাম 2 বছর ওখানে যাইনি, চল ব্যস্ত, চল তাড়াতাড়ি চল। দেখলাম কেউ ঘুম থেকে ওঠেনি, কেই বা মানে জাস্ট ওদের সাথে গেলাম এবং দেখলাম যে রাস্তার কোনো মানুষ নেই, চারপাশটা কেমন যেন জনশূন্য, অন্ধকার। আগে যখন আসতাম তখন এই সময় সবসময় লোকজন থাকতো, আশেপাশের পরিবেশটা অন্যরকম লাগছিল। একটু ভয় করছিল আমার। আমি শাকিল আর ইমরানকে ভয়ের কথাটা বললাম না। ভাবলাম অনেকদিন পর যাচ্ছি, তাই এমন হচ্ছে। আমি ওদের সাথে গল্প করছি, দেখলাম ওরা কেমন যেন চুপ।
তেমন কোনো কথার উত্তর দিচ্ছে না। আমরা বাগান পেরিয়ে আসতেই নাকে শিউলি ফুলের গন্ধ এলো। ফুলের গন্ধ আমি থাকতে পারছিলাম না। বললাম, ভাই চল, ছুট লাগাই। ওরা বলল, না হেঁটে চল। আমি বললাম, তোরা থাক। বলে আমি ছুট লাগালাম। পিছে তাকিয়ে দেখলাম ওরা হেঁটে আসছে। গাছতলায় এলাম, দেখলাম চারপাশে ফুলে ভরে আছে। এত ফুল আমি আগে দেখিনি। ভাবতেই পারছি না এই গাছে এত ফুল ফুটতে পারে। আমি বসে কেবল একটা ফুল হাতে নিয়েছি। পেছনে দেখি শাকিল ও ইমরান আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি লাফিয়ে উঠি এবং খুব ভয় পেয়ে যাই, এবং অসম্ভব কোনো মানুষের পক্ষে কয়েক সেকেন্ডের মধ্যে এত দ্রুত আসা সম্ভব না। আমি ওদের বললাম, তোরা হেঁটে আসছিলি, এত দ্রুত এলি কি করে? ওরা কোনো কথা বলল না। চারপাশের পরিবেশ এবং শাকিল ও ইমরানের আচরণ আমার একদম ভালো লাগছিল না। আমার এবার সত্যি ভয় লাগতে শুরু করলো। আমি ওদের বললাম, বাড়ি যাব, আমার ভালো লাগছে না। বলে আমি বাড়ির পথে রওনা দিলাম। দেখলাম ওরা কিছু না বলে আমার পিছন পিছন আসছিল। আমরা যখন বাগানের মাঝখানটা এসেছি, তখন পেছনের দিকে কেমন একটা অদ্ভুত শব্দ আমার কানে আসছিল। আমি পিছনে ফিরলাম এবং চোখ গেল নিচের দিকে। আমি দেখলাম যে কল্পনাতে যা দেখলাম তা কল্পনাতে ভাবতে পারিনি। দেখলাম শাকিল আর ইমরান মাটি থেকে 4 ফুট ওপর দিয়ে হাঁটছে, আর ওদের পায়ের পাতা পেছনের দিকে, পায়ের গোড়ালি সামনের দিকে। এটা দেখে আমি পাথর হয়ে গেলাম। গাটা কেমন ঠান্ডা হয়ে গেল। দেখলাম ওদের চোখে জল, ওদের চোখ জল জল করছে। আমি বুঝতে পারলাম না এরা বন্ধু নাকি অশুভ কিছু। এত সময় আমি মাটির দিকে খেয়াল করিনি। আকাশের দিকে তাকালাম, দেখলাম আকাশে এখনো চাঁদ। ঘড়ির দিকে দেখলাম, আরো অবাক হয়ে দেখলাম ঘড়িতে 4টা বাজে। আমি বুঝতে পারলাম ওরা আমার ক্ষতি করতে পারে, তাই বুঝতে দিলাম না কিছু বুঝতে পেরেছি। পেছন থেকে অদ্ভুত কণ্ঠে আওয়াজ আসলো, সবুজ দোস্ত, আমাদের সাথে যাবি? আমি জোরে জোরে হাঁটার চেষ্টা করছি, কিন্তু হাঁটতে পারছি না। পা পাথর হয়ে গেছে, আমি উঠতে পারছি না। পা যেন 1000 মন ভার হয়ে গেছে। মনে হলো গায়ে কোনো শক্তি নেই। আমি আল্লাহ আল্লাহ করছি এবং আল্লাহকে বলছি এই বিপদ থেকে যেন আমি বেঁচে যাই। হঠাৎ কিছু দূরে 2টা লোক দেখতে পেলাম। আমি ভাবলাম আল্লাহ আমার কথা শুনেছে, আমি বেঁচে গেছি। আমি পা তুলে হাঁটতে পারছি না, তবু লোক দুটোকে আমি দেখে সজোরে, সব জোর দিয়ে তাদের দিকে ছুট দিলাম। আমি খুব কষ্টে লোক দুটোর পেছনে এসে দাঁড়ালাম। পেছন থেকে তাদের দেখতে আমার হাইটের এবং আমার বয়সের মনে হলো। তারা দুজনই নীল রঙের জামা এবং কালো প্যান্ট পরেছিল। আমি পেছন থেকে তাদেরকে ডেকে বললাম, 2টা মানুষরূপী খারাপ কিছু আমার পেছনে লেগেছে। বলে আমি পেছনে তাকালাম এবং অবাক হয়ে দেখলাম পেছনে কেউ নেই। তখন আমি লোক দুটোর মুখ দেখিনি। আমি তাদের দিকে ফিরলাম এবং যা দেখলাম মনে হলো আমি মরে গেছি। আমার সমস্ত গা বরফের মতো ঠান্ডা পাথর হয়ে গেল। আমি চোখে বিশ্বাস করতে পারছি না। আমার পৃথিবী যেন ওলট পালট হয়ে গেল। দেখলাম আমার 2 বন্ধু সামনে দাঁড়িয়ে আছে। ওদের চোখ দুটো সম্পূর্ণ কুচকুচে কালো, এমন কালো যে আগে দেখিনি। মাথাটা ফাটা মনে হচ্ছিল, ঘিলু যেন বের হয়ে আসবে এরকম। সারা দেহ বিচ্ছিরি ভাবে কাটা, যেন ওদের কেউ কুপিয়েছে। সমস্ত শরীরে রক্ত ঝরছে। ওরা বলে উঠল, সবুজ আমার সাথে চল, তোর ছাড়া আমরা থাকতে পারছি না। আমি চিৎকার করে বলতে চাচ্ছি, তোমরা কারা, আমাকে মেরো না। কিন্তু আমি যেন বোবা হয়ে গেছি, কথা বেরোচ্ছে না। আমি যেন জমে গেছি। আমি কি করব বুঝতে পারলাম না। ভাবলাম আজ হয়তো শেষ দিন, আর বাঁচতে পারবো না। দেখলাম ওরা আমার দিকে হাত বাড়াচ্ছে এবং আমাকে ধরার জন্য। তারপরে কি হয়েছে জানি না, সকালে কে যেন আমার হাত ধরে ডাকছে। চোখ মেলে দেখি আমি মন্দিরের সামনে পড়ে আছি। আমি ভাবতেই পারছি না মন্দিরের সামনে কি করে এলাম। আমার বাড়িতে খবর দিল কে, বাড়ি থেকে কে আসলো, মানুষ জড় হলো এবং বাবা মা এসে আমার কাছে জানতে চাইলো যে আমি এখানে কেন। আমি ওদের বললাম যে শাকিল আর ইমরান আমাকে ডেকে এনেছিল মন্দিরে এখানে গল্প করতে। শাকিল আর ইমরানের কথা শুনে আমি আমার দিকে কেমন হয়ে তাকিয়ে রইলো। ওদের বললাম যে এখানে এসে দেখি যে শিউলি গাছের নিচে কত ফুল পড়ে আছে। শিউলি গাছের কথা শুনে সবাই অবাক হলো। দেখলাম আমার ডান পাশ থেকে সবাই সরে দাঁড়ালো। আমাকে সেদিকে তাকাতে বললো। আমি দেখলাম, অবাক দৃষ্টিতে দেখলাম শিউলি গাছটা মরে কাঠ হয়ে আছে। তারপর আমি ওদের সব খুলে বললাম। চাচা আমাকে বলল 2 বছর আগে শাকিল আর ইমরানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 4 দিনের মাথায় ওদের ক্ষতবিক্ষত দেহ মন্দিরের সামনে পাওয়া যায়। সব শুনে আমার কাছে কেমন স্বপ্নের মতো মনে হচ্ছিল। তারপর অনেকদিন অসুস্থ ছিলাম, হুজুর কবিরাজ দেখিয়ে আল্লাহর দোয়ায় ভালো আছি।
এবং আমি আজও বিশ্বাস করতে পারি না সেই রাতের কথা। আজও সেই চোখ দুটোর কথা মনে পড়লে সারা শরীর শিউরে ওঠে। এই ছিল ঘটনা, এবং ইমেলটা ভালো লাগে তিনি শেয়ার করতে বলেছেন। আমার মনে হয় ঘটনাটি মোটামুটি আপনাদের ভালো লেগেছে। আমরা আশা করব সেটাই। আমরা আবার একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Exclusively on FusionBD.com. Bhoot FM. The night comes alive with Grammingphone. ওয়েলকাম ব্যাক। আবারও একবার ভূত এফএম এ স্বাগত জানাচ্ছি আপনাকে। নতুন অডিও ক্লিপ তো শুনছি, চলুন নতুন অডিও ক্লিপ শুনতে শুনতে মাঝখানে একটা পুরনো অডিও ক্লিপ শুনে আসি। এবং আজকে ইনফ্যাক্ট মাসুম আমাকে একটু আগেও বলছিল যে আমরা সব সময় মানে অনেক ঘটনা রিপিট করি না বিভিন্ন সময়, কিন্তু অডিও ক্লিপগুলো কিন্তু খুব কম রিপিট করা হয়, বলতে গেলে করা হয় না। তো আজ যেমন সুযোগ রয়েছে, চলুন আমরা আর একটা অডিও ক্লিপ শুনে আসি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না? সবাই বলে আপনি ভালোর দলে, আর আমিও সেটাই বিশ্বাস করি। আমি জাকিয়া বনশ্রী থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার এক মামা শ্বশুরকে নিয়ে। ঘটনাটা ভয়ের কিনা যায় না, বাট নিঃসন্দেহে অস্বাভাবিক। শুরুতেই আমি বলবো ঘটনার সব ক্যারেক্টার এবং প্লেস গুলোর কথা, কারণ আমি চাই যে কোনো লিসনার যদি ঘটনাটি সম্পর্কে আরো বেশি ইন্টারেস্টেড হন, যেন ওনারা সরাসরি ওখানে যেয়ে ঘটনাটি দেখতে পারে। তো যাই হোক, সরাসরি ঘটনায় চলে আসি। যার ঘটনা, তিনি আমার বড় মামা শ্বশুরের খুব কাছের ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ড। ওই মামার নাম জামাল উদ্দিন। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা ফকির বাজার গ্রামে। আর আমার নানা শ্বশুরের বাড়ি তার পাশের গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে দক্ষিণ গ্রাম। তো পাশাপাশি দুটো গ্রাম। ওনারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছেন, এবং দুটি গ্রামই ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি। ওই এলাকার সকলেই ঘটনাটি সম্পর্কে জানে। সময়টা যখন ঘটনাটা ঘটে, সময়টা 1985 সালের দিককার কথা, যখন জামালউদ্দিন মামার বয়স 21-22 বছর, এবং আমার বড় মামা শ্বশুরও সেম এইজের। ওই সময়টাতে সাডেনলি কলেরা এবং ফিভার হয়ে জামালউদ্দিন মামা মারা যান। তো মারা যাওয়ার পরে যেহেতু আমার নানা শ্বশুরের পরিবার তাদের খুব কাছের ছিল, তারা সরাসরি থেকে জানাজা, দাফন কাফন এবং কবর দেওয়ার প্রক্রিয়াটা সম্পন্ন করে। তো আমার নানা শ্বশুর, যিনি জানাজা এবং দাফন কাফনে অংশগ্রহণ করেন, উনি ঘটনার সাক্ষী, উনি এখনো বেঁচে আছেন। এছাড়াও রিলেটিভ সহ গ্রামের অনেক লোক যারা ওই সময় উপস্থিত ছিলেন, তারাও এখনো বেঁচে আছেন এবং তারাও ঘটনাটার সাক্ষী। একটা সময় পর্যন্ত নিয়মিত কবর জিয়ারত, দোয়া, বিভিন্ন সময় মিলাদ দেওয়া, দেখাশোনা, এগুলো চলতে থাকে। সময়ের সাথে সাথে ধীরে ধীরে এগুলো কমে আসে। তো আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন ঘটনা হলো, যে মানুষটা মারা গেল, সেখানে তো সব শেষ হয়ে গেল, এখানে আবার ঘটনা কি? বাট ঘটনাটি বেসিক্যালি ওখান থেকেই শুরু হয়। জামালউদ্দিন মামা মারা যাওয়ার আনুমানিক 7-8 বছর পরে, নিয়ার অ্যাবাউট 92 or 3 এই সময়ের কথা, একদিন সকালবেলা 10টা-11টা হবে, ওই সময়ে জামালউদ্দিন মামা ইন্ডিয়ার পাশের যে বর্ডারটা আছে, ওই বর্ডার দিয়ে কোন ধরনের কাপড় চোপড় ছাড়া একেবারে উলঙ্গ অবস্থায় হেঁটে হেঁটে গ্রামের দিকে আসতেছে। তো ওনাকে দেখে একটু প্রথমত চিনতে কষ্ট হলেও পরবর্তীতে সবাই ওনাকে চিনতে পেরেছে। তো যেহেতু সময়টা সকাল 10টা-11টা, ওই সময়ে মাঠে অনেক লোকজন ছিল, কৃষিকাজে গরু চড়াচ্ছিল এরকম লোকজন। তো তারা সবাই ওনাকে দেখে মানে জিন ভূত মনে করে, অনেকেই দৌড়ে বাড়িতে চলে যায়, কেউ ওই জায়গায় ফ্রেন্ড হয়ে যায়। এবং জামালউদ্দিন মামা যেটা করে সেটা হচ্ছে উনি সরাসরি আমার নানা শ্বশুরের বাড়িতে চলে আসেন। এসে আমার নানা শ্বশুরের ঘরের পাশে একটা পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছটাতে উঠে বসে থাকেন। উনি কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা বলেন না। তো আমার মামা শ্বশুর এবং আমার নানা শ্বশুর, ওনারা ঘটনাটা দেখে তো ওনারাও মানে খুবই খুবই অস্বাভাবিক একটা ঘটনা। ওনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না যে কিভাবে সম্ভব যে মানুষটাকে আমরা নিজের হাতে জানাজা পড়ালাম, গোসল করালাম, দাফন কাফন করালাম, সেই মানুষটা কিভাবে 7-8 বছর পরে ফিরে আসতে পারে। ওনারা তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ওনারাও প্রথমত বিষয়টিকে জিন ভূতের কোনো কিছু মনে করছিলেন। যাই হোক, একটা সময় পরে আমার নানা শ্বশুর তার বাবা মাকে তার বাড়িতে সংবাদ দিলেন। তার বাবা মা আসলেন এবং ইতিমধ্যেই গ্রামের অনেক লোক জড়ো হয়ে গেল তাকে দেখার জন্য, এবং ঘটনাটি জানাজানি হয়ে গেল। তো তার বাবা মা এসে তারাও প্রথমত একটু কনফিউজড,
এন্ড দেন তারা জামালউদ্দিন মামার একটা জন্মদাগ ছিল সেটা দেখে তার সাথে কথাবার্তা বলে আরো কিছু বিষয় নিশ্চিত হয়ে তেনারা এইটুকু নিশ্চিত হলেন যে এটা জামালউদ্দিন মামা। তারপরে ওনারা জামালউদ্দিন মামাকে কাছ থেকে নামিয়ে বাড়িতে নিয়ে গেলেন। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে একটা দীর্ঘ সময় পর্যন্ত সবাই ওনার সাথে অস্বাভাবিক আচরণ করতো, কারণ ওনাকে কেউ স্বাভাবিক মানুষ হিসেবে মনেই করতো না। সবাই মনে করতো যে উনি জিন ভূত বা কিছু একটা ব্যাপার আছে। যাই হোক, আমরা আসলে অভ্যস্ত হয়ে যায় সবকিছুতেই একটা সময়। ধীরে ধীরে জামালউদ্দিন মামার সাথেও সবাই স্বাভাবিক আচরণ, সাধারণ আচরণ করতে থাকে। তো এবং এরপর থেকেই জামালউদ্দিন মামার লাইফে শুরু হয় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটা। যেমন উনি যদি কোনো জিনিস পছন্দ করে, কারো কোনো জিনিস পছন্দ করে, যেমন ধরেন আপনার কোনো শখের জিনিস বা খুব ফেভারিট জিনিস, সেটা উনি কিভাবে যেন বুঝে যায় যে এটা মানুষের ফেভারিট জিনিস। যেমন একটি ঘটনা আমি বলতে চাই। গ্রামের একজন লোক যার একটি মোটরসাইকেল ছিল, সেটি তার খুবই পছন্দের। তো জামালউদ্দিন মামা তার কাছে তার ওই মোটরসাইকেলটি চাইলো, কিন্তু ভদ্রলোক দিল না জামালউদ্দিন মামাকে মোটরসাইকেলটা। না দেওয়ার পরে একদিন পরেই তার মোটরসাইকেল গায়েব। তো মোটরসাইকেল চুরি করতে জামালউদ্দিন মামাকে কেউ দেখে নাই, নিয়ে যেতেও কেউ দেখে নাই, কিন্তু মোটরসাইকেল জামালউদ্দিন মামার বাড়িতে পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে ওনাকে যথারীতি ধরে এনে গ্রাম্য সালিশ বিচার এবং ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো। শিকল দিয়ে বেঁধে রাখার পরে শিকলের জায়গায় রাতটা পার হতেই জামালউদ্দিন মামা তার বাড়ি। এরকম অনেক ঘটনা ঘটেছে যে ওনাকে এই ধরনের ঘটনায় 4-5 বার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং একই ধরনের ঘটনায় উনি 6-7 বার ওনাকে থানায়ও নিয়ে যাওয়া হয়েছে। থানায় ওনাকে আটকে রাখা হলে একইভাবে উনি আরেক দিন নিয়ে যায়, পরের দিন উনি বাড়িতে চলে আসে। কিভাবে চলে আসে, কিভাবে ছুটে, এগুলোর কোনো উত্তর ওনার কাছ থেকে পাওয়া যায় না, এবং থানা থেকেও এগুলোর কোনো সদুত্তর পাওয়া যায় না যে উনি কিভাবে ছুটে গেল বা কিভাবে উনি বের হলো। তো যাই হোক, এছাড়া জামালউদ্দিন মামার এখন তো নিয়ার অ্যাবাউট 60 বা 65 বয়স। উনি বিয়ে করেছেন, ওনার 2টি মেয়েও আছে, তাদেরকেও উনি বিয়ে দিয়েছেন। জামালউদ্দিন মামা কিছুই করেন না বা কারো কাছ থেকে দান বা ভিক্ষা কিছুই চান না, কিন্তু ওনার সংসার দিব্যি বহাল তবিয়তেই চলে। বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটেছে যে আমার হাজবেন্ড বা আমরা যখন ওনার বাড়িতে গেছি, উনি কোনো বাজার নাই, আমি হয়তো ওনাকে বলছি ঘরে তো কিছুই নাই, আত্মীয় স্বজন আসছে, কি করি। জামালউদ্দিন মামা খুবই নিশ্চিন্ত একটা ভঙ্গিতে বলতো চলে আসবে, সব চলে আসবে। এবং দেখা যেত যে ঘন্টাখানেকের মধ্যেই একজন লোক প্রচুর বাজার, মুরগি, 4-5টা মুরগি, গরুর গোশ, পোলাও চাল ইত্যাদি সহ নানান ধরনের বাজার নিয়ে চলে আসে। জামালউদ্দিন মামাকে কখনোই প্রশ্ন করে কোনো সদুত্তর পাওয়া যায় না যে এই লোকটি কে বা বাজার থেকে কখন কিভাবে এই জিনিসগুলো আসলো, কোথা থেকে আসলো। আরেকটা ব্যাপার হয় যে জামালউদ্দিন মামাকে এছাড়াও উনি যে মারা যাওয়ার পরে ওনাকে কবর দেওয়ার 7-8 বছর পরে উনি আবার আসেন, এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় অনেক লোক, ইভেন আমার হাজবেন্ডও তাকে কয়েকবার জিজ্ঞেস করেছে। আমার হাজবেন্ডকে উনি খুবই আদর করেন ভাবনা হিসাবে, কয়েকবার জিজ্ঞেস করেছে যে মামা আপনি এই সময়টাতে কোথায় ছিলেন। জামালউদ্দিন মামা এটার কোনো উত্তর দেন না এবং উনি খুবই অপছন্দ করেন এই বিষয়ে ওনার সাথে কেউ কথা বললে। এমনকি একবার উনি আমাদের বাসায় এসে, আমার যে ছোট দেবর তার একটা খুব পছন্দের ক্যামেরা ছিল, উনি ওইটা চাইলো। তো আমাদের বইটা সরিতে ক্যামেরাটা দিল না, না দেওয়ার পরের দিন ক্যামেরা নাই। ক্যামেরা যখন নাই, তখন আমরা যেহেতু ওনার সম্পর্কে জানি, ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে মামা এরকম ক্যামেরাটা, তখন উনি হেসে দিয়ে ক্যামেরাটা আবার আমাদেরকে দিয়ে গেল। একটা ব্যাপার হয় যে জামালউদ্দিন মামা উনি কখনো কালারফুল কাপড় পরেন না, উনি সবসময় সাদা ধুতি, সাদা পাঞ্জাবি পরেন। আর উনি কখনো সাধারণ কোনো সিরামিকে উনার খাবার দাবার খান না, উনি সবসময় বদনা দিয়ে পানি খান, এবং যে প্লেট বাসন উনি ইউজ করেন সেগুলো সবই কাঁসার। আর একটা ব্যাপার হয় উনি বিভিন্ন সময় উনি গায়েব হয়ে যান, 2 মাস, কখনো তারও বেশি সময় বা কখনো তার কিছু কম সময় উনি গায়েব হয়ে থাকেন। কোথায় যান এইটারও উত্তর উনি কখনো দেন না। তো একবার উনি এরকম গায়েব হয়ে গেছেন। তো সেই সময়টাতে ওনাকে খোঁজাখুঁজি করতে করতে ওনার যে বাড়ি আর কি, ওনার যেখানে ফকির বাজারের পাশে একটা রাবার বাগান আছে, যেটা নাম ওই এলাকার লোকজন সবাই জানেন। ওনাকে খোঁজাখুঁজি করতে করতে 7-8 দিন পরে ওনাকে পাওয়া যায় যে উনি ওই রাবার বাগানে একটা টোলনার মতো জিনিস গাছের সাথে ঝুলিয়ে ওখানে উনি শুয়ে আছেন, এবং ওখানে আরো 7-8 জন লোক যারা রান্না বান্না করছে এবং নিয়মিত ওনাকে খাওয়াচ্ছে। সেই লোকগুলোকে ওই এলাকার কেউ চেনে না, ওনারা কোথা থেকে আসছেন বা কারা ওনারা কেউ চেনে না, কিন্তু ওই লোকগুলোর সাথে জামালউদ্দিন মামা থাকে। এবং এটা ওনাকে যখন এভাবে পাওয়া যায়, তখন আমার হাজবেন্ড এবং তার আরো 2 ফ্রেন্ড ওখানে যায়, যে মামাকে বলে যে আমরাও তোমার সাথে থাকবো একদিন। মামা বলে যে না, তোরা ছোট মানুষ, তোরা এখানে থাকতে পারবি না, তোরা চলে যা। ওদেরকে কোথা থেকে ওনার কাছে এগুলো আসে কেউ জানে না, ওদেরকে অনেক চকলেট দিয়ে বিদায় করে দেয়। তো ঘটনাটা আসলে ভয়ের হয়তো বা না, বাট আমার যখন বিয়ে হয়, আমি বিয়ের পরে এই ঘটনাটা শোনার পরে আমি এটা প্রথমত কোনোভাবেই মেনে নিতে পারি না, কারণ আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি যে মানুষ মারা যাওয়ার পরে আর কখনো ফিরে আসবে না।
এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তো আমি এই প্রশ্ন অনেকবার মেলানোর চেষ্টা করেছি যে কিভাবে একজন মানুষ মারা যাওয়ার 7-8 বছর পরে ফিরে আসতে পারে। এই প্রশ্নের আমি কোনো উত্তর আজও খুঁজে পাইনি। যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভাই। Hamba Mubarak. Okay, guys, this is Ananta. Tonight comes alive with Gramming Phone. ওয়েলকাম ব্যাক। আবারও একবার ভূত এফএমে স্বাগত জানাচ্ছি আপনাকে। নতুন অডিও ক্লিপ তো শুনছি, চলুন নতুন অডিও ক্লিপ শুনতে শুনতে মাঝখানে একটা পুরনো অডিও ক্লিপ শুনে আসি। এবং আজকে ইনফ্যাক্ট মাসুম আমাকে একটু আগেও বলছিল যে আমরা সব সময় মানে অনেক ঘটনা রিপিট করি না বিভিন্ন সময়, কিন্তু অডিও ক্লিপগুলো কিন্তু খুব কম রিপিট করা হয়, বলতে গেলে করা হয় না। তো আজকে যেমন সুযোগ রয়েছে, চলুন আমরা আরেকটা অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, এন্ড হ্যালো অল দ্য লিসেনার্স অফ ভূত এফএম। আমি যে ঘটনা আজকে শেয়ার করব সেটা ঠিক আমার সাথে ঘটে যাওয়া না, সেটা আমার একটা ফ্রেন্ডের ঘটনা। এবং ঘটনাটা কতটুকু ভৌতিক আমি জানি না, বাট ভেরি আনইউজুয়াল অ্যান্ড আনএক্সপ্লেইনেবল আমি এটা বলবো। যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ড রিসেন্টলি একটা বাড়ি কেনে লন্ডন থেকে বেশ কাছেই। আমি এক্স্যাক্টলি লোকেশনটা বলতে চাচ্ছি না, বাট এতটুকু বলি লন্ডন থেকে অনেক কাছে এবং চারিদিকে 3 দিকে ফরেস্ট এবং সামনে থেকে রাস্তা। সো বাড়িটা বেশ ভৌতিক বলা যায় বা নিরিবিলি বলা যায়। বাড়িটা 7 বেডরুমের হাউস এবং ম্যাসিভ গার্ডেন উইথ ইট। আর আমার ফ্রেন্ডরা ফ্যামিলি মেম্বার, দে আর 3 of them, which is himself, his wife, and they have 5 years old of daughter. সো তারা যখন বাসাটা কিনে, প্রিভিয়াস ল্যান্ডলর্ড ছিল একজন পাকিস্তানি লোক। যাই হোক, বাসাটা সাথে বাসাটা 7 বেডরুম হাউস এবং তার গার্ডেনের সাথে একটা এক্সটেন্ড ছিল যেটা মেইন বাসার সাথে কানেক্টেড, এবং এক্সটেন্ডটা করা হয়েছিল বাচ্চাদের প্লে রুম হিসাবে। ঘটনাটা এই রুম কেন্দ্রিক। তারা যেহেতু রিসেন্টলি উঠেছে, তারা ঠিকভাবে বাসাটা এখনো ভালো করে দেখে নেয়নি। সো একদিন আমার ফ্রেন্ডের ওয়াইফ যখন বাসায় একাই ছিলেন, সো সে চিন্তা করলো সে একটু ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা দেখবে। সো সে ওই কানেক্টিভ প্লে গ্রাউন্ডে যায়, যেটা সর্ট অফ রুম, স্মল রুম অর কাইন্ড অফ এ বিগ রুম ফর দ্য কিডস টু প্লে। সো অ্যাজ সুন অ্যাজ সে মেইন দরজাটা ওপেন করে ওই প্লে গ্রাউন্ডের, সাথে সাথে সে একটা মেসেজ পায়, which is says welcome. So it's kind of, সে যখনই দরজাটা ওপেন করে, there is a message announced as welcome. সো সে একটু ঘাবড়ে যায় এবং সে পিছিয়ে চলে আসে এবং চিন্তা করে যে হোয়াট ওয়াজ ইট, বাট সেম টাইম সে রিয়েলাইজ বা চিন্তা করার চেষ্টা করে যে দ্যাট কুড বি সাম সর্ট অফ ফিচার, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো সে চিন্তা করে ওকে এটা স্বাভাবিক, এবং সে ভিতরে যায়, সে মোটামুটি সবকিছু দেখে এবং নাথিং ওয়াজ রিয়েলি হ্যাপেনিং। সো সে চলে আসে, বাট তার মনের মধ্যে একটা ভয় থেকেই যায় যে কেন এই ধরনের ওয়েলকাম মেসেজ অ্যানাউন্সড হলো। সো সে তার হাজবেন্ডকে ফোন করে এবং বলে যে এই ধরনের একটা ঘটনা হয়েছে, সো তুমি ল্যান্ডলর্ডকে প্রিভিয়াস ওনারকে ফোন করো এবং ট্রাই টু ফাইন্ড আউট যে এই ধরনের কোন ফিচার এই ডোরের সাথে লাগানো ছিল কিনা। সো আমার ফ্রেন্ড প্রিভিয়াস ওনারকে ফোন করে এবং জিজ্ঞাসা করে, কিন্তু আমার অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড অ্যান্ড দ্য প্রিভিয়াস ওনার, যে এই ধরনের কোনো ফিচার ডোরের সাথে ছিল না বা থাকার কথা না, সে কখনো দেখেনি, সো বা সে কখনো শোনেনি। সো তারা এই ঘটনা বা এটা শোনার পরে তারা বেশ ওয়ারিড হয়ে যায় এবং চিন্তা করে দ্যাটস সামথিং আনইউজুয়াল, বাট তারা এটাকে চেকিচিজি হিসাবেই নেয়। কিন্তু আমার ফ্রেন্ডের মিসেসের মনের মধ্যে একটা খটকা থেকেই যায় এবং তারা দুজন আবার রিচেক করার জন্য যায়। সো যখন সেকেন্ড টাইম আমার ফ্রেন্ড এবং তার মিসেস ওই ডোরে যায় এবং ডোরটা ওপেন করে, এই ধরনের কোনো মেসেজই তখন আর অ্যানাউন্সড হয় না। সো দ্যাট ওয়াজ লাইক এ ওপেনিং ডোর উইদাউট এনি নয়েজ অর উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট। সো তখন তারা আরেকটু ঘাবড়ে যায়। তখন আমার ফ্রেন্ড তার মিসেসকে বলে যে তুমি হয়তো বা অ্যাবসেন্স মাইন্ড এটা শুনেছো, সো জাস্ট ফরগেট ইট। সো তারা এইভাবে এটাকে রেখে দেয় এবং বেশ কিছুদিন চলতে থাকে। বাট আমার ফ্রেন্ডের মিসেসের মনের মধ্যে একটা খটকা থেকেই যায়
এবং সে আবার রিচেক করার জন্য বা নিজেকে এনশোর করার জন্য আবার ওই রুমে যায় এবং একাই যায় সেবার তার টাইম। এবং যখন সে দরজাটা ওপেন করে একটু ভয়ে ভয়ে ওপেন করে, বাট ফর্চুনেটলি কোনো ধরনের কোনো মেসেজ তখন আর কোনো অ্যানাউন্স হয় না। যেহেতু কোনো মেসেজ হয় না, সো শি থট ইট কুড বি আর অ্যাবসেন্স মাইন্ড শি হ্যাড হিয়ার ফার্স্ট টাইম, বাট ভেরি স্ক্যারি অ্যান্ড আনইউজুয়াল থিংস হ্যাপেন্ড। সে যখন রুম থেকে বের হয়ে আসতে যায় এবং যখন সে পাটা বের করে রুম থেকে এবং সাথে সাথে একটা মেসেজ অ্যানাউন্সড হয়, সেটা ছিল গুড বাই, যেটা আগে কখনোই হয়নি। সো শি ওয়াজ রিয়েলি স্ক্যার্ড এন্ড ফ্রিকড আউট। সো সে দৌড় দিয়ে মেইন ঘরে চলে আসে এবং তার হাজবেন্ডকে আবারই ফোন দেয় এবং ফোন দিয়ে ঘটনাটা বলে। এই ঘটনার পরে তার হাজবেন্ড, উইচ ইজ মাই ফ্রেন্ড, বিকেম ইভেন মোর ওয়ারিড এবং তারা প্রিভিয়াস ওনারকে ফোন দিয়ে ঘটনা জানতে চায় যে এইটার কারণ কি। তখন প্রিভিয়াস ওনার তাদেরকে বলে, আচ্ছা এরকম কোনো কারণ হওয়ার কথা না, বাট ইফ ইউ রিয়েলি ইনসিস্ট হি উড বি কামিং ওয়ান ডে এন্ড হি উইল বি টকিং অ্যাবাউট সামথিং। সো সামহাউ he come and they speak together and they kind of having some sort of digging those issue. So according to last previous owner, সে বলে সে যখন বাসাটা কিনেছিল সে কিনেছিল এক বৃদ্ধ ইংলিশ কাপলের কাছ থেকে, এবং অ্যাকর্ডিং টু দোজ ইংলিশ কাপল যে ওই যে এক্সটেন্ডেড কিডস প্লেগ্রাউন্ডটা তৈরি করা হয়েছিল ওইটার বর্ডার সহ বর্ডার বরাবর ঠিক আন্ডারগ্রাউন্ডে আর একটা রুমের মতো বা ছোট্ট একটা ফ্ল্যাটের মতো আছে, যেটা উপর থেকে বোঝার কোনো উপায় নেই বিকজ অফ উপরে প্লেন গ্রাস। সো তারা শুনে একটু আশ্চর্যই হয় যে এই ধরনের কেন, বরং আন্ডারগ্রাউন্ডে আরো একটা প্রপার্টি থাকলে প্রপার্টিটার দামটা আরো বেড়ে যেত, কিন্তু তাহলে তুমি কেন এটা হাইড করছো? তখন সে বলছে যে ইউ শুড নট ইভেন নোয়িং দিস and you don't really just don't bother about it, so let it be how it is and stop going there. That's what he have said. যাই হোক, আমার ফ্রেন্ড এবং তার মিসেস আসলে ওইখানে থেমে থাকে না, তারা কিছু প্রফেশনাল বিল্ডারদেরকে কল করে এবং তাদেরকে বলে যে এইখানে ডিগ করে দেখতে যে আসলে কি আছে। সো প্রফেশনালরা এসে তারা ওইখানে ডিগ করে এবং তাদের ডিগ করতে হয় নিয়ারলি অ্যাবাউট 7 feet। তারা যখন 7 feet-এর মতো ডিগ করে তখন তারা একটা অবজেক্ট পায় এবং অবজেক্টটা ছিল একটা ডোর, এবং তারা অলসো দে ফাউন্ড আউট সাম সর্ট অফ শেপ অফ এ রুম অর সাম সর্ট অফ এ বিল্ডিং। এবং ভেরি আনইউজুয়াল যে রুমটার দরজাটা ছিল বড় একটা তালা দেওয়া এবং তালাটা সিল করা। এবং এইটা দেখার পরে বিষয়টা এতই আনইউজুয়াল ছিল যে বিল্ডাররা ভয় পেয়ে যায় এবং তারা আর ফার্দার যেতে অস্বীকার করে। তারা ওইখানেই বলে যে তারা আর এটা করতে চায় না এবং তারা ওইখানে কুইট করতে চায়। এবং তারা অলসো জানায় যে এটাই ভালো হবে যে তোমরা জায়গাটাকে আবার ভরে ফেলো এবং ডোন্ট গো ফার্দার, জাস্ট ইগনোর ইট। আমার ফ্রেন্ড তারপরে একটু কাউন্সিলের খোঁজ নেয় যে আসলে কাউন্সিলের এই ধরনের কোনো পারমিশন কোনো কালে ছিল কিনা, অথবা আসলে বিষয়টা কি, এবং অ্যাকর্ডিং টু কাউন্সিল যে আসলে ওইখানে এই ধরনের কোনো কিছু কোনো কালে পারমিশন করা হয় নাই বা তাদের জানা মতে নেই। সো বিষয়টা বেশ আনইউজুয়াল, এবং তারপর থেকে তারা ওই প্লে জোনে যাওয়াটাও বন্ধ করে দেয় বা ওইখানে তারা যায় না এবং ট্রাই করে অ্যাভয়েড দোজ লাইন। সো তারপর থেকে আর নতুন কোনো ধরনের কোনো সমস্যা বা ঘটনা ঘটেনি, তারা ভালোই আছে। সো এটাই ছিল আমার ঘটনা। হোপফুলি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন রাসেল ভাই ফর লিসেনিং মাই স্টোরি, অ্যান্ড আল্লাহ হাফেজ। জিন্দাবাদ। বাই। আল্লাহ হাফেজ। Booth FM. The night comes alive with Robin Vaughn. শুনছেন সবসময় রিল ফুড 3.0 FM, চলছে ভূত এফএম। আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম। আজকে কোনো অতিথি নেই, আজকে রয়েছে অনেকগুলো ইমেল আর অনেকগুলো স্টোরি যেগুলো আপনারা শুনে ফেলেছেন অলরেডি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আরেকটা অডিও ক্লিপ শুনবো আমরা, এবং আশা করছি যে এই অডিও ক্লিপটা আপনার ভালো লাগবে। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনে আসি। আমি আপনাদের সঙ্গে আজকে যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটার সঙ্গে আমার নামের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার পেশার একটি সম্পর্ক আছে, যার কারণে আমি আমার নামটা বলছি না, কিন্তু পেশায় আমি একজন বাংলাদেশ টেলিভিশন মিডিয়ার অভিনয় শিল্পী।
তো আমি যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি ঢাকা শহরের খুব কাছেই একটি গ্রাম আছে, যে গ্রামটিতে আমরা যারা টেলিভিশন বা সিনেমার অভিনয়ের সঙ্গে জড়িত, এখানে এই গ্রামটি সবাই ছিলেন। তো ঘটনাটি ঘটেছিল গত পুজোর কিছুদিন আগে। আমরা গিয়েছিলাম ওই গ্রামটিতে একটি পুজোর নাটক করার জন্য। নাটকটির একটি দৃশ্য এমন ছিল যে আমার স্ত্রী মারা গেছেন এবং আমি স্ত্রীর যে চিতা, আমার স্ত্রীর ডেড বডি যখন দাহ হচ্ছে চিতায়, আমি সেই চিতার সামনে একাকি দাঁড়িয়ে। তো আমাদের ডিরেক্টর যিনি ছিলেন উনি জিনিসটাকে প্রপারলি করার জন্য বা একটু লুক্রেটিভ করার জন্যই ওই এলাকার যে শ্মশান আছে সেই শ্মশান কর্তৃপক্ষের অনুমতি নিলেন যে আমরা শ্মশানটিতে কাজ করতে চাই। তো আমরা সবাই মিলে ওই শ্মশানটিতে গেলাম। যখন আমরা কাজ শুরু করতে গেছি তখন অলমোস্ট বিকেল হয়ে গেছে। কাজ হতে হতে বা আমরা যখন শেষ দৃশ্য যখন ধারণ হয়, আপনারা যারা অভিনয় যারা শুনতে পাচ্ছেন আমার কথাগুলো তারা অনেকেই জানেন, কিছু দৃশ্য ক্লোজে নেওয়া হয় যেটা খুব কাছ থেকে নেওয়া হয়, কিছু দৃশ্য থেকে লং শটে নেওয়া হয়, মানে অনেক দূর থেকে। এমনি একটি দৃশ্য ছিল যে অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে চিতাটি জ্বলছে, সেই চিতার আলোতে আমার মুখ উজ্জ্বল হয়ে আছে। তো এই দৃশ্যটি ধারণ করার জন্য আমার ইউনিটের সকলে আমাকে একা রেখেই অনেক দূরে, কমপক্ষে প্রায় 30-40 মিনিট দূরে যে অবস্থান করছিল ক্যামেরাটা ওখানে বসানো ছিল। এখানে একটি কথা বলে রাখা ভালো, দৃশ্যটি এত সুচারুভাবে দৃশ্যায়ন করা হচ্ছিল যে আশেপাশে যে সনাতন ধর্মের মানুষ ছিলেন তারা সকলেই ভেবেছেন যে এখানে সত্যি কেউ মারা গেছেন, তার দাহই হচ্ছে। তারপর ওনারা যখন বুঝতে পারেন যে না এখানে দাহ হচ্ছে না, আসলে শুটিং হচ্ছে, তখন আস্তে আস্তে তারা একটু দূরেই দাঁড়ান। কিন্তু ঘটনা শুরু হয় সিনটি আমি যখন শুটিং করি তখন সূর্য অস্ত যাচ্ছে, মানে সূর্যের আভা আকাশে আছে কিন্তু অন্ধকারও হয়ে আছে। দৃশ্যটি শেষ হওয়ার পরপরই আমরা সবাই মাইক্রোবাসে উঠলাম, আমাদের ক্যাম্পে চলে যাওয়ার। ওটি ছিল নাটকের শেষ দৃশ্য। আমরা রওনাদের সময় এখানে একটি কথা বোধহয় বলে রাখা দরকার। আমি দুটো সেল নাম্বার ব্যবহার করি। একটি হচ্ছে আমার মিডিয়ার সকল বন্ধুর জন্য, সেটা প্রযোজ্য, সবাই সেটা জানেন। আর একটি নাম্বার একেবারেই পার্সোনাল, মানে আমার বাসার সবাই এবং আমার খুব কাছের বন্ধু ছাড়া ওই নাম্বারটি আসলে মিডিয়ার খুব একটা কেউ জানেন না। যাই হোক, আমরা যখন মাইক্রোসে করে আমরা আমাদের ক্যাম্পে যাচ্ছিলাম তখন আমার একটি ফোন এলো ওই নাম্বারটাতে, যে নাম্বারটি মিডিয়ার কেউ জানেন না। আমার ফোনটা ধরতে ইচ্ছে করছিল না, ক্লান্ত ছিলাম সারাদিন শুটিং করার ফলে। তারপর কি মনে করে ফোনটি ধরলাম, ওই ফোনটার মধ্যে একটি শো 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 শব্দ হচ্ছিল, কি যেন একটা শব্দ, কে যেন কি বলছিল কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না। তখন আমি বললাম, ভাই আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আমি গাড়িতে আছি, আপনি কিছু মনে না করলে একটু পরে ফোন দেন, আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলি। মিনিট 10-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম ক্যাম্পে। আমি কি মনে করে আমার ওই ফোনটার দিকে তাকাতেই দেখলাম যে লাইনটি কাটা হয়নি, মানে ওই লাইনটা এখনো আছে, বড়টা এখনো আছে। আমি আবার ফোনটা কানে নিলাম, কানে নেওয়ার সাথে সাথে আবার সেরকম ওই শো শো শব্দ। এবং এখন আমি একটি পুরুষ মানুষের কণ্ঠ শুনতে পাচ্ছি, সে কি যেন আমাকে বলছে, বলছে আমাদের জন্য কি যেন বলছে। 2-3 বারই শব্দটা শুনলাম। তো আমি আবার বললাম হ্যালো হ্যালো, কে? আবার তারপরে একটি শব্দ আমার কানে অস্পষ্ট ভাবেই আমি শুনতে পেলাম। শব্দটা হচ্ছে এরকম, অনেক দূর থেকে কেউ বলছে যে আমাদের জন্য একটু দোয়া করবেন। তারপরে লাইনটা কেটে গেল। তো ব্যাপারটা আমার কাছে কেমন মনে হচ্ছিল, মানে আমি ঠিক বুঝতে পারলাম না যে আমার ইউনিটের কেউ কি আমার সঙ্গে দুষ্টুমি করলো নাকি। আমি বেরিয়ে মানে কাউকে বুঝতে না দিয়ে হাঁটলাম যে কেউ আমার সঙ্গে এরকম দুষ্টুমি করেছে কিনা, কারণ এই নাম্বারটা হয়তো কেউ জানে কিনা যে আমার সঙ্গে এরকম কোনো দুষ্টুমি করেছে কিনা। কারণ টোনটা এমন ছিল আর শব্দগুলো এমন ছিল যে আমি একটু ভয় পেয়েছিলাম, এটা সত্যি। তারপর আমি চিন্তা করলাম যে আমার ফোনটি অটো রেকর্ড হয়, ভয়েস কল গুলো রেকর্ড হয়। আমি ভয়েস কলটা আমি চিন্তা করলাম যে আমি আরেকবার শুনি যে এটা আসলে কে বলছিল। যখনই আমি রেকর্ডটা অন করলাম সাথে সাথে ফোনটি বন্ধ হয়ে গেল, চার্জ ছিল না বলে। তারপরে তখন আর আমি যেহেতু এখন বাসায় ফিরে যাব, ফোনটা চার্জ নিয়েছি, এটা দেখা হলো না। বাসায় এসে আমি রাতে ফোনটা চার্জ দিলাম, ভুলে গিয়েছিলাম রাতের বেলা।
সকালে আমার কি যেন মনে হলো, তখন আমি আবার ফোনটা অন করলাম। তখন দেখলাম যে ওই সময় আমার কোনো ভয়েস রেকর্ড নেই, ওই সময় কোনো কল রেকর্ড আমার ফোনে নেই, এবং ওই ফোনটাতে আমার লাস্ট ফোন কল আমি রিসিভ করেছি 3:27 সেটা আমার বাসা থেকে এসেছিল। এরপরে আর কোনো ফোন নেই। ব্যাপারটা আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু আমার ওই লাইনটি হচ্ছে পোস্টপেড, প্রতি মাসে একটি আইটেম ওয়াইজ বিল আসে। এর পরের মাসে যখন আমার মেইলে আইটেম ওয়াইজ বিলটি এলো, আমার কি যেন হঠাৎ করে মনে হলো, আচ্ছা দেখি তো ওই কলটার কি এলো, কোথেকে এলো, নাম্বারটা আমি একটু দেখি। কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, ওই তারিখে দুপুরবেলা আমার বাসার ফোন ছাড়া এরপরে আর কোনো ফোন সেই দিন আমার ফোনে আসেনি। আইটেম ওয়াইজ বিলে ওইরকম কোনো কলের মানে কোনো নোটিফিকেশন সেখানে ছিল না। আমার কাছে এই ঘটনাটির আসলে কোনো ব্যাখ্যা নেই। আপনাদের কারো কাছে আছে কিনা আমি জানি না। যদি ঘটনাটি ভালো লাগে শেয়ার করবেন, আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। Then the night comes alive with crabbing song. যেটা শুনছিলাম সেটা নতুন একটা অডিও ক্লিপ একটু আগে, এবং এখন আমরা আবার একটা পুরনো অডিও ক্লিপে যাব, এবং আশা করছি যে নতুন অডিও ক্লিপটি যেরকম আপনাদের ভালো লেগেছে আপনি কম্পেয়ার করার সুযোগ পাবেন, এবং যাই মনে আসে না কেন সেটা আমাদেরকে লিখে পাঠাতে পারেন www.facebook.com/radio.ফুর্তি অথবা www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে গিয়ে আমাকে এবং মাসুম ভাইকে আপনারা লিখতে পারেন যে আপনাদের যা মনে হয় এই ঘটনা নিয়ে, পুরোনো ঘটনাটা বেশি ভালো না নতুন ঘটনা বেশি ভালো, সেটা নিয়েও কিন্তু যাচাই বাছাই করে ফেলতে পারেন। চলুন শুনে আসি আরো একটি ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মাসুম খান, স্কটল্যান্ডের রয়্যাল এডিনবরা হসপিটালের ডিপার্টমেন্ট অফ সাইকোলজিতে লাস্ট 2 years ধরে আসি। সো স্টুডিওতে আসা ইম্পসিবল, বাট দেশে বেড়াতে আসলে ইনশাল্লাহ স্টুডিওতে আসবো। বুথেসম আমার খুব প্রিয়। টাইম ডিফারেন্সেস এর কারণে রেকর্ডেড এপিসোডস গুলো ডাউনলোড করে শুনতে হয়। আজকের ঘটনাটা ভয়ঙ্কর না হলেও আমার কাছে খুব ইউনিক এন্ড সারপ্রাইজিং মনে হয়েছে। এই ঘটনাটা আমি এক কলিগ জিম জনসন থেকে শুনছি, এবং তার পারমিশন নিয়ে আপনাদের কাছে শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ পড়ে শোনাবেন। এই স্টোরিটা একটা 5 বছর ছেলেকে নিয়ে, যার নাম ক্যামেরন ম্যাকাউলি। ক্যামেরন স্কটল্যান্ডের গ্লাসগো শহরে বসবাস করে তার ফ্যামিলির সাথে। তার ফ্যামিলিতে আছে 3 ভাই ও তাদের মা নর্মা ম্যাকাউলি। ক্যামেরনের বাবা তাদের ছেলে চলে গেছেন কয়েক বছর আগে। ক্যামেরন 2 বছর বয়স থেকে কথা বলা শুরু করে, বাট তার কথা ছিল অন্য বাচ্চাদের থেকে ডিফারেন্ট, কারণ ক্যামেরন তার ফ্যামিলি এন্ড রিলেটিভসদের একটা কাহিনী বা ঘটনা বা গল্প বলে বেড়াতেন, কিন্তু তার কথা কেউকে বিলিভ করাতে পারেনি। সবাই ভাবতো যে হয়তো পিচ্চি ছেলে, তাই স্বপ্ন দেখছে। ক্যামেরন যখন বুঝার এজ হলো, সে স্টিল তার সেম স্টোরি বলে বেড়াতেন, বাট আরো ডিটেইলড ভাবে। ঘটনাটি তার প্রিভিয়াস লাইফ নিয়ে। সে বলতো যে তারা স্কটল্যান্ডের ওয়েস্ট কোস্ট থেকে প্রায় 200 মাইল দূরে একটা আইল্যান্ডে থাকতো, বারা আইল্যান্ড। সে যখন স্কুলে সামার ভ্যাকেশন পেত, তখন ক্যামেরন ও তার বাবা শেন রবার্টসন, তার মা এবং তার 3 বোন কিছুদিনের জন্য বাড়াতে চলে আসতেন। ওই সময়ে তার নাম ছিল ডেভিড রবার্টসন। তার তখনকার মা এবং 3 বোনের নাম তার মনে নেই। তারা ছিল 3 বোন এবং 1 ভাই। ওখানে খুব ফান করতো। তারা সবাই বাড়াতে একটা বিচের পাশে হোয়াইট হাউসে থাকতো। ক্যামেরন তার বেডরুমের জানালা দিয়ে তাকালে দেখতে পেত বিচ, আর ওখানে প্লেন ল্যান্ড করতো। তাদের একটা ডগিও ছিল, যেটা গায়ের রং ব্ল্যাক এন্ড হোয়াইট। ডগিটাকে তারা খুব লাভ করতো। তার বাবা শেন রবার্টসন একদিন রোড ক্রস করার সময় একটা ট্রাক তাকে মেরে দেয় এবং তিনি মারা যান। তার এই আগের জীবনের স্টোরি শুনে ক্যামেরনের মা নর্মা ম্যাকাউলি তাকে অ্যাস্ক করলো যে তুমি এখানে কিভাবে আসছো। নর্মা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে ক্যামেরন বলল, আমি একদিন বিচে বল নিয়ে খেলতেছিলাম এন্ড সাডেনলি বলটা একটা হোলে পড়ে যায়। আমি হাত দিয়ে নিতে ট্রাই করি, বাট এত ডিপ ছিল যে রিচ করতে পারছিলাম না। আমি ওই হোলে নেমে যাই এন্ড সাডেনলি আমি একটা হোয়াইট ড্রেস পরা এক লম্বা বয়স্ক ব্যক্তিকে দেখতে পাই, এবং সে আমাকে বলল, বাবা
তুমি এখানে আসছো কেন? আমি বললাম, আমার বল নিতে আসছি। এরপর লোকটা বললেন, তুমি চলে যাও। তারপর আমি দেখি আমি তোমার বাসায় চলে আসছি। নর্মা ম্যাকলি তার ছেলের কথা শুনে মনে করলো যে প্রবাবলি ক্যামেরনের কোনো প্রবলেম আছে, অথবা তার ঘটনাগুলো সত্য। দেরি না করে নর্মা কিছু ডিসিশন নিতে লাগলো। এর পরের দিন ক্যামেরনকে স্কুলে ড্রপ করে তার মা গেল এক সাইকিয়াট্রিস্টের কাছে সাজেশনস নিতে। তার ছেলে যে প্রবলেমটি হয়েছে তা নিয়ে সবকিছু ডক্টরকে ওপেনলি বলে। ডক্টর সব শুনে বললেন যে আপনার ছেলে যে প্রবলেমটা তা নিয়ে রিসার্চ করে এমন কিছু প্রফেশনালস আছে, তাদের মধ্যে একজনকে আমি পার্সোনালি চিনি। সে হলেন ইউএসএ এর পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি এর মেডিকেল স্কুলের CRS চাইল্ডহুড রিইনকার্নেশন সিন্ড্রোমের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর টিম হার্ডি। তো কয়েকদিন পর নর্মা ডক্টর টিমের সাথে ফোনে কনভারসেশন করে এন্ড ক্যামেরনের ব্যাপারে সব বলে। দেন ডক্টর বলল যে সে নাকি কারেন্টলি চাইল্ডহুড রিইনকার্নেশন সিন্ড্রোম বা CRS নিয়ে রিসার্চ করতেছে এন্ড ক্যামেরনের কেসটা সে নিজেই হ্যান্ডেল করবে, কারণ তার রিসার্চের কাজে আসবে। ডক্টর টিম 1 মান্থ পর স্কটল্যান্ড আসে নর্মা ও ক্যামেরনের সাথে মিট করতে। ক্যামেরনের বাসায় গিয়ে তার সাথে অনেক কথা বললেন। তখন ক্যামেরন তার প্রিভিয়াস লাইফের ঘটনাগুলো ডক্টরের সাথে শেয়ার করেন। ডক্টর টিম স্টোরি শুনে ডিসাইড করলো যে ক্যামেরনের স্কুলে যাবে। স্কুলে গিয়ে মেন্টরস টিচার্সদের সাথে মিটিং করলো এন্ড জিজ্ঞাসা করলো ক্যামেরনের সম্পর্কে এবং প্রশ্ন করলো যে ক্লাস বুকস এর মধ্যে বা ক্লাসের মধ্যে এরকম কোন স্টোরি পড়ানো হয়েছে কিনা। প্রিন্সিপাল এন্ড ক্লাস টিচার্সরা বললেন যে বারা নিয়ে কখনো কোনো কিছু পড়ানো বা দেখানো হয়নি স্কুলের হিস্ট্রিতে। তখন ডক্টর টিম বুঝতে পারলো যে এই প্রবলেমটা সলভ করতে একটাই উপায়, সেইটা হলো ক্যামেরন ও তার ফ্যামিলিকে নিয়ে বারা যেতে হবে। পরের দিন ডক্টর টিম গুড নিউজ নিয়ে ক্যামেরনদের বাসায় গেল এবং তাকে জিজ্ঞেস করলো, আমরা যদি বারা যাই তাহলে কি তোমাদের আইল্যান্ড হাউস সব দেখাতে পারবে? ক্যামেরন জাম্প করে বলল ইয়েস, আর দৌড়াই গেল তার ব্যাগস প্যাক করতে। ডক্টর টিম, নর্মা, ক্যামেরন এবং তার 2 ভাই গ্লাসগো এয়ারপোর্ট থেকে ফ্লাইট করে স্টার্ট করলো বারা আইল্যান্ডের উদ্দেশ্যে। প্লেনের উইন্ডোর পাশে বসে ক্যামেরন খুব অস্থির, কবে বাড়ি যাবে। প্লেনটি শেষ পর্যন্ত ল্যান্ড করলো বারাতে। প্লেন থেকে নেমে ডক্টর অবাক। ক্যামেরনের কথা অনুযায়ী তাদের প্লেনটি ঠিক বিচে ল্যান্ড করলো, মানে কোনো রানওয়ে। ছোট্ট একটা এয়ারপোর্ট বিল্ডিং আছে যেখানে তারা তাদের ডোমেস্টিক কার্যকলাপ করে সারছে। ডক্টর এবং ক্যামেরনের ফ্যামিলি একটা হোটেলে চেক ইন করে এবং সব ডকুমেন্টস রেডি করে পরের দিনের অভিযানের জন্য। পরের দিন ডক্টর টিম বারা আইল্যান্ডের হেরিটেজ সেন্টারে গিয়ে এক হিস্টোরিয়ানের দেখা পেল, জর্জ রাফায়েল। হিস্টোরিয়ান গত 25 বছর ধরে ওই হেরিটেজ সেন্টারে কর্মরত আছেন। তার সাথে ডক্টর দেখা করে জিজ্ঞেস করলো, শেন রবার্টসন নামের কেউ কি ওই আইল্যান্ডে থাকে বা থাকতো? হিস্টোরিয়ান বলল, এখানকার পপুলেশন কম বেশি 1000-এর মতো, তাই মোটামুটি সবাইকে সবাই চিনে। তাও শিওর হওয়ার জন্য হিস্টোরিয়ান তার রেকর্ড বুক চেক করলো। কিছুক্ষণ পর ডক্টরকে বলল, সরি, ওই নামে কেউ বাড়াতে থাকে না। ডক্টর তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কিছুটা মন খারাপ ও হতাশ হয়ে বেরিয়ে এলেন হেরিটেজ সেন্টার থেকে। এদিকে ক্যামেরন খুব অস্থির, সে ঘরে যাবে, পুরোনো মেমোরি ফেরত পাবে আশায়। সেদিন তারা অনেক খোঁজাখুঁজি করলো, অনেক জায়গায় গেল, শপিং মলে গেল, অনেক জায়গায় গেল, কিন্তু আনফর্চুনেটলি ক্যামেরনের দেওয়া ডিসক্রিপশন হিসাবে কিছু চিনতে পারলো না। দিনের শেষে মোটামুটি সবাই ছিল টায়ার্ড। পরের দিন গ্লাসগাও ফেরত যাওয়ার জন্য তারা ফ্লাইটের টিকিট করে অপেক্ষা রইল ফ্লাইটের। এয়ারপোর্টের বিল্ডিং এ বসে জানলা দিয়ে তাকায় ক্যামেরনের চোখে জল দেখে মা নর্মা তাকে জড়িয়ে ধরলো এন্ড অ্যাস্ক করলো, হোয়াটস রং বেবি? ক্যামেরন বলল সে নাকি তার আগের মাকে মিস করতেছে। ডক্টরের কল আসে একটা আননোন নাম্বার থেকে। হ্যালো বলতে ওই পার থেকে ভয়েস আসে, হ্যালো ডক্টর টিম। হ্যালো, আমি হেরিটেজ সেন্টার থেকে হিস্টোরিয়ান রাফায়েল বলছি, আপনারা প্লিজ এখানে চলে আসেন ফাস্ট। এই বলে লাইন কেটে দিল। কিছু বুঝতে না পারে ক্যামেরনদেরকে এয়ারপোর্টে রেখে ডক্টর চলে গেলেন হেরিটেজ সেন্টারে। সেখানে ঢুকে মাত্র হিস্টোরিয়ান ডক্টরকে বলল, আমি আজ মর্নিং এ বারা এস্টেট ওনার্স এর আর্কাইভস দেখতেছিলাম এবং সেখানে পাই রবার্টসন নামের এক লোকের
ওনারশিপ ডকুমেন্টস। সাথে সাথে আপনার কথা মনে পড়লো এবং রিং করলাম আসার জন্য। আমি আরো দেখতে পাই রবার্টসন নামের এক লোকের এখানে 60 দশকের দিকে একটা এস্টেট এর ওনারশিপ ছিল এবং কমপ্লিট কন্ট্রাক্টটাও আছে। হিস্টোরিয়ানের কথা শুনে ডক্টর কল করলো নর্মাকে, বলল গ্লাসগোর টিকিটস ক্যান্সেল করে ওই হেরিটেজ সেন্টারে সবাইকে নিয়ে জলদি চলে আসতে। টাইম ওয়েস্ট না করে রবার্টসনের সেই বাড়ির অ্যাড্রেস নিয়ে ডক্টর টিম, নর্মা, ক্যামেরন এবং তার 2 ভাই রওনা দেন হেরিটেজ সেন্টারে টুরিস্ট ভ্যান করে সে বাড়িটির খোঁজে। পাকা রাস্তা শেষ হয়ে তারা একটি মাটির রাস্তায় উঠেন এবং তখন ক্যামেরন জানলা দিয়ে একটা পুরনো একটা ঝুপড়ি টাইপের দোকান দেখিয়ে বলল, এটা মিস্টার অ্যান্ড্রু ডোনাট শপ ছিল, এখানে আমরা ডোনাটস এন্ড টি খেতাম। ধীরে ধীরে ক্যামেরন এই নেইবারহুডটা চিনতে পারলো এবং বলল, এই তো আর একটু সামনেই তো আমাদের বাসা। তার কথা শেষ না হতেই তারা রাস্তার শেষ মাথায় এসে যা দেখলো সেটা হচ্ছে একটা 2 তলা হোয়াইট বাঙ্গালো ঠিক বিচের সামনে। ক্যামেরন উচ্চস্বরে চিৎকার করে উঠলো, এই তো আমাদের বাসা, আমার আম্মু নিশ্চয়ই বসে আছে ভিতরে। তারা গাড়ি থেকে নেমে দেখলো বাড়িটি অ্যাবান্ডেন্ড অবস্থায় আছে। সামনের গেট ওপেন, ডোরের লক নেই। ডোর খুলে দেখলো সবকিছু ডার্টি, খুব অন্ধকার। তারা জানালার পর্দা সরিয়ে দেখতে পেল বিচ। ক্যামেরন পুরো অস্থির, খুব ছটফট করতে লাগলো। হঠাৎ একটা কর্নারে বসে পড়লো এবং কান্না করতে লাগলো। ডক্টর তাকে জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে? ক্যামেরন বলল, আমার আম্মুর জন্য মন কাঁদে। কিছুক্ষণ সবাই চুপ ছিল ক্যামেরনের ইমোশন দেখে। তারপর ক্যামেরন তাদেরকে সবকিছু দেখায়, সে কোথায় খেলতো, কোথায় দৌড়াইতো এবং তাদের বাসার ব্যাক সাইডে ছোট একটা ডোর ছিল যেটা দিয়ে তারা ডাইরেক্ট বিচে যেত। কিছুক্ষণ হ্যাপি, কিছুক্ষণ ডিপ্রেসড হয়ে সে বলল, আমি গ্লাসগো চলে যাব। ডক্টর ইন দ্য মিন টাইম তার ডায়েরিতে নোটস নিতে লাগলো। হাফ এন আওয়ার পর তারা রিটার্ন করলো হেরিটেজ সেন্টারে। ডক্টর টিম হিস্টোরিয়ানকে জিজ্ঞেস করলো যে রবার্টসন ফ্যামিলিতে কেউ কি বেঁচে আছেন বর্তমানে? হিস্টোরিয়ান রাফায়েল বলল, রবার্টসন ফ্যামিলিতে যিনি বেঁচে আছেন তিনি এক আনম্যারিড মহিলা, নাম তার কেটি রবার্টসন, পেশায় একজন বিউটিশিয়ান, লন্ডনে থাকে। উনি 5-7 ইয়ার্স আগে একবার এখানে এসেছিল এবং ওনার বিজনেস কার্ড দিয়েছিল যেটা আমি রবার্টসনের ফাইলে স্টেপল করে রেখে দিয়েছিলাম। ডক্টর সব অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্টস লিখে নিয়ে সবাইকে নিয়ে চলে গেলেন এয়ারপোর্টে লন্ডন যাওয়ার ফ্লাইট করে। ক্যামেরন এবং তার মা কিছু বুঝতে পারলেন না। অবশেষে তারা লন্ডন পৌঁছায় এবং একটা হোটেলে চেক ইন করে। দেন হিস্টোরিয়ানের দেওয়া নাম্বারে কল করে গডের নাম নিয়ে। ওই পার থেকে এক মহিলা কল রিসিভ করে বলল, হ্যালো, কেটি রবার্টসন হিয়ার। ডক্টর তার পরিচয় দিয়ে বেশি কথা না বাড়িয়ে একটা মিটিং সেট করলো। কেটি তার বাসায় ওদের আসতে বলল। ডক্টর, নর্মা, ক্যামেরন এবং তার 2 ভাই গেল কেটির বাসায়। ডক্টর সব কথা পুরোপুরি খুলে বলল কেটিকে। অবাক দৃষ্টিতে তাকিয়েছিল তাদের কথা শোনার পর এবার রিপ্লাই করলো কেটি। সে বলল, আমাদের ফ্যামিলিতে সেই রবার্টসন নামের কোনো ব্যক্তি ছিল না এবং কেউ রোড ক্র্যাশে মারা যাননি। আমার মারা যখন ছোট ছিল তখন সামার ভ্যাকেশনে বাড়া যেত 2 উইকসের জন্য। মা থেকে শোনা ঘটনা অনুযায়ী একবার 1967-এ মা এবং তার 2 বোন এন্ড এক ভাইকে নিয়ে নানা এবং নানু একসাথে সামার ভ্যাকেশনে বাড়া যায় 2 উইকস হলিডে কাটাতে এবং আসার আগের দিন মামা সাডেনলি বিচে খেলতে গিয়ে আর কখনো ফিরে আসে নাই। তারা পরে সবাই মামাকে খুঁজতে বের হন বিচে। ছোট একটা আইল্যান্ড বলে তারা ভেবেছিল যে মামাকে খুঁজতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু মামাকে না পেয়ে ওখানকার সিকিউরিটি অথরিটিসদের খবর দেন এবং পুলিশ এন্ড কোস্ট গার্ডসরা মিলে পুরো আইল্যান্ডের চারিপাশে তোলপাড় খোঁজ করেও পেরল না। বুক ভরা কষ্ট নিয়ে তারা লন্ডন চলে আসে। ওই ইয়ের ভ্রমণের স্মৃতি হিসেবে রয়ে গেল শুধু ছবি, আর এই ছবিগুলো আমার হেফাজত আছে। কেটির ঘটনা শুনে ডক্টর টিম 1967-এর বারা আইল্যান্ডের ভ্যাকেশনের ফটো অ্যালবাম দেখতে চাইলো। কিছুক্ষণ পর কেটি কিছু ধুলোবালু মাখা অনেকদিন পরে থাকা অ্যালবাম নিয়ে আসলো ডাক্তারদের সামনে এবং সে 1967-এর অ্যালবামটা করলো। প্রথম পেজ উল্টাতে কেটি ক্যামেরনকে প্রশ্ন করলো যে এই ছবিগুলোতে কাউকে চিনতে পারছো? ক্যামেরন চোখ দুটো বড় করে বলল, এই তো আমি এন্ড আমার 3 বোন। কিন্তু অবাক করে সে বলল, এগুলো তো আমার বাবা মা না, আমার বাবার চুল কম ছিল
অনেক জল ছিল। আর আমার মা অনেক সুন্দর ছিল, তার চুল ছিল লাল। এই বলে ক্যামেরন আবার কান্না করতে লাগলো। অ্যালবামের কয়েক পেজ উল্টাতেই ক্যামেরন উচ্চ স্বরে বলল, এই যে দেখো আমাদের হোয়াইট হাউস, এই যে দেখো আমাদের ডগি, এই যে আমি আর আমার বোন, কিন্তু এটা তো আমার বাবা না। ডক্টর এন্ড নর্মা ছবি দেখে অবাক হয়ে কিছু বুঝতে পারছিলেন না। তারা যে বাংলোটিতে গেছিল সেই ঘরের ছবি, এবং ক্যামেরন যে ডগির কথা বলছিল সেই কালো সাদা ডগির ছবি, কিন্তু ক্যামেরন বলতেছে তার মা বাবা নয়। ঘটনা বুঝতে পারলো না। যদি তারা তখন লন্ডনে থাকতো, দেন হাউ কাম ক্যামেরন তার নিজের বাসার কোনো মেমোরি নাই? ক্যামেরনের ঘটনা অনুযায়ী তার বাবা মা কে ছিল? এসব কোয়েশ্চেনের কোনো অ্যান্সার পেল না। কেটি ওনার নানা ও নানু এর আরো ছবি দেখাইছে, ওনাদের লন্ডনের বাড়ির ছবিও দেখাইছে, কিন্তু ক্যামেরন তা কিছু চিনতে পারলো না। অবশেষে ডিনার করে কেটি তাদেরকে বিদায় দেয়। ডক্টর ফাইনাল রিপোর্ট করে ইউএসএ ফিরে যায়। প্রতি বছর কেটি রবার্টসন ক্যামেরনদের বাসায় ক্রিসমাস করতে যায়। সেই মেনেই নিল যে ক্যামেরনের মধ্যে তার সেই 1967 এর হারিয়ে যাওয়া মামা আছেন। এই ছিল ঘটনা রাসেল ভাই। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। Bhoot FM. The night comes alive with Ramin. ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। শুনছেন সবসময় ভেরিফুড 8.2 FM, আর একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। তো এখন একটা ইমেইল পড়বো। ইমেইলটি এরকম, যিনি লিখেছেন তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন জানতে চাইলাম না, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই ভালো না থাকলেও বলবেন ভালো আছি। আমি মোহাম্মদ সাইদ হাসান, থাকি উত্তরা। এখানে একটা স্কুলে তিনি অ্যাডমিন হিসেবে কর্মরত আছেন। তিনি লিখেছেন যে আমি ভূত এফএমের নিয়মিত একজন শ্রোতা। অফিসের কাজে সবসময় ব্যস্ত থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাই আপনি পড়ে শোনালে খুশি হব। আজ যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার এলাকার একটি ঘটনা। ঘটনাটি আমার এলাকার এক চাচির মুখ থেকে শোনা। ঘটনাটা কতটা ভয়ের আমি জানি না, তবে ঘটনাটার ভেতর আমি অদ্ভুত একটা মিল পেয়েছিলাম, তাই আজ ঘটনা শেয়ার করলাম। আমার গ্রামের বাড়ি খুলনা জেলার কয়রা থানার মাথাভাঙা গ্রামে অবস্থিত। আগেই বলে রাখা ভালো, আমার গ্রামের পাশে বিশাল একটা বিল আছে, আর ঘটনাটি এই বিলটিকে নিয়েই। আজ থেকে প্রায় 21-22 বছর আগে আমাদের গ্রামে তেমন কোনো বাড়িঘর ছিল না। আমার চাচিরা তখন অন্য একটি গ্রাম থেকে এসে এই গ্রামে বাড়ি তৈরি করে। আমার চাচা একটু কম দামে পাওয়ার আশায় একটু ফাঁকা জায়গায় জমি কেনেন। আমার চাচি তখন 9-10 বছরের একটা মেয়ে ছিলেন। চাচা সুন্দরবনে গোলপাতা কাটতে যেতেন এবং চাচিকে মাসের পর মাস একা থাকতে হতো। তেমনি এক রাতের ঘটনা, আমার চাচি হঠাৎ রাতে দেখতে পান বিলের মধ্যে অনেক সুন্দর অনেকগুলো বাতি এবং মিচিমিচি আলো জ্বলছে। আলোর শেপটা ঠিক আলোটা ঠিক এরকম যে আলোটা দেখে মনে হচ্ছিল যেটা বাড়ির সেই মনে হয় এটা, সেখানে অনুষ্ঠান হচ্ছে এরকম মনে হচ্ছিল। আমার চাচি ভাবলেন যে এরকম বাড়ি তো শহরে হয় শুনেছি, তো এখানে কেমন করে এলো, আর হঠাৎ রাতারাতি এখানে বাড়ি বা হলো কিভাবে। আগেই বলে রাখি, ওই সময়ে আমাদের এলাকার দিকে পাকা বাড়ি বলতে কোনো বাড়ি ছিল না, সবারই মাটির বাড়ি, গোলের ছাউনি, এবং কিছু কিছু বাড়িতে ছাউনি ছিল, যাই হোক টিনের ছাউনি ছিল। যাই হোক, আমার চাচি প্রথম দিন ওই ব্যাপারটা নিয়ে অতটা গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়লেন। এই ভাবলেন যে পরের দিন সকালে দেখা যাবে। পরের দিন সকালে ওখানে কিছুই দেখলেন না, কিন্তু পরের দিন রাতে ওই একই ঘটনা ঘটলো এবং এভাবে 1 সপ্তাহ ঘটনাটি ঘটতে থাকলো। যেহেতু আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, তাই চাচি ঘটনাটা কাউকে বলতে পারলেন না। তো একদিন আমার চাচি ভাবলেন যে আজ দেখবো ওখানে কি হয়, এবং ওই দিন রাতে যখন আবার সেটা দেখলেন তখন কিছু না ভেবে ওই বাড়িটার দিকে এগিয়ে যেতে লাগলেন। আমার চাচি যেদিকে যাচ্ছিলেন ওই দিকে বিলের মধ্যে একটা মাটির ভিটে ছিল। একটা সময়
তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে ওই ভিটেটার কাছে গেলেন এবং তখনই তিনি বুঝতে পারলেন যে তিনি কত বড় ভুল করছেন। তিনি দেখলেন যে ওইখানে কোনো বাড়ি নেই, বরং মনে হলো গোল সরা শূন্যের ওপর ভাসছে। সরা বলতে মাটির পাতিলের ঢাকনা বোঝানো হয়। তো আমার এবং তার চারপাশে অনেকগুলো বাতি জ্বলছিল আরো এবং চারপাশে বাতি জ্বলছিল এবং সেই কিন্তু তারপরে ঘটলো সবচাইতে ভয়ঙ্কর ঘটনা, যার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না আমার চাচি। এবং চাচি হঠাৎ করে লক্ষ্য করলেন যে তার কোমর পর্যন্ত তিনি পানিতে ডুবে আছেন। কি অদ্ভুত ব্যাপার যে একজন মানুষ, তিনি একটু আগে যেটা দেখলেন যে সরা, তারপরে তিনি দেখলেন যে তার শরীর পুরো পানিতে ডুবে আছে। কিন্তু যাতে স্পষ্ট মনে আছে তিনি বিলের দিকে হেঁটে আসছিলেন এবং তার শরীরের কোনো অংশই ভেজেনি, এমনকি তিনি স্বাভাবিকভাবে হেঁটে আসছিলেন। আমার চাচি তখন বুঝতে পারলেন এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। আমার চাচি বেশ সাহস ছিলেন, তাই তিনি ভাবলেন যে যখন এসেই পড়েছি তখন দেখি না কি হয়। তিনি পাশের ভিটের উপরে উঠে দাঁড়ালেন। তখন চাচি দেখতে পেলেন কয়েকটা প্রাণী কিছুটা মানুষের মতো, কিন্তু শরীরটা অনেক ছোট এবং মাথাটা বড় আর চোখ দুটো অস্বাভাবিক বড়, এবং তারা একটু অন্য কোনো বর্ণের। তারা মাটির ভেতর লাঙলের মতো একটা যন্ত্র নিয়ে কি যেন খুঁজছিল। কিন্তু আমার চাচিকে দেখতে পেয়েই নিমিষেই ওরা ওই সরা আকৃতির বাহনটার মধ্যে ঢুকে পড়ল এবং চোখের সামনেই উড়ে গেল। আমার চাচি এই দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি 7-5 না ভেবে আল্লাহর নাম নিতে নিতে দৌড় শুরু করেন এবং বাড়ির কাছে এসে চিৎকার দিয়ে জ্ঞান হারান। তার মেয়ে তার চিৎকার শুনে দৌড়ে এসে মাকে পড়ে থাকতে দেখে সেও চিৎকার চেঁচামেচি শুরু করে। একটা সময় দূরের প্রতিবেশীরা শুনতে পেয়ে তারা চলে আসেন এবং পানি টানি দিয়ে আমার চাচির জ্ঞান ফিরিয়ে আনেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো তখনও তার কাপড় শুকনো ছিল। পরবর্তীতে আমার চাচি 15 দিনের মতো জ্বরে থাকেন এবং ধীরে ধীরে তিনি সুস্থ হন। পরে এই ঘটনাটি জানাজানি হলে আমাদের গ্রামের একজন বৃদ্ধ লোকের কাছে জানা যায় যে তিনি তার বাবার কাছে শুনেছিলেন একটা সময় ওই বিলের জায়গায় নাকি প্রচন্ড বজ্রপাত হতো এবং তেমনি নাকি ওই সময় সেই বৃদ্ধ যার কথা আমরা বলছি তিনি, অর্থাৎ ওনার বাবা, রাতে দেখতে পান যে হঠাৎ আকাশ থেকে কি যেন একটা ঘুরতে ঘুরতে ওই জায়গায় পড়লো এবং পরে উনি ওখানে একটা গর্ত ছাড়া আর কিছু দেখতে পাননি। এবং এরপর থেকে মাঝে মাঝে অনেকেই গভীর রাতে ওখানে আলো দেখতে পেতেন, কিন্তু জিন বা ভূত ভেবে কেউ সাহস করে ওখানে যেতেন না। এটাই ছিল ঘটনা এবং ছোটবেলা থেকে আমার চাচির মুখ থেকে শুনে আসছি। কিন্তু কয়েক মাস আগে ইন্টারনেটে একটা ছবি দেখেছিলাম, যে ছবিটার সাথে চাচির এই ঘটনাটা হুবহু মিলে যায়। আমি ছুটিতে গ্রামের বাড়ি যেয়ে সেই চাচিকে দেখিয়ে বলি, চাচি দেখেন তো এরকম কোনো কিছু কিনা। এবং অবিশ্বাস্য হলে সত্যি যে আমার চাচি সেই ছবিটি দেখে বলেছিলেন যে হ্যাঁ, এইরকমই কিছু একটা তিনি দেখেছিলেন এবং তিনি আমাকে জিজ্ঞেস করেন যে এই ছবি তুই পেলি কোত্থেকে। এইটাই ছিল ঘটনা। এবং পৃথিবীতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। আমি বলি যে অনেক সময় আমরা বলি যে প্যারালাল ওয়ার্ল্ডের কথা, এবং আমি বলি যে কোনো সময় একটা পৃথিবী থেকে আরেকটা পৃথিবীতে বা একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্সে মানুষ চলে যেতে পারে। কোনো সময় মানুষ ওয়ার্ম হোলের মতন একটা ছোট্ট ছিদ্র করে বা ফুটো করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব দ্রুত চলে যেতে পারে। একটা ওয়ার্ল্ড থেকে আরেকটা ওয়ার্ল্ডে যে কোনো মুহূর্তে মানুষের যাওয়াটা এতটা অস্বাভাবিক কোনো ঘটনা বা অন্য কোনো ইউনিভার্সের কাউকে দেখে ফেলাটাও এমন কি বলবো যে অবাক করার মতো কিছু না, আমার কাছে মাঝে মাঝে সেটা মনে হয়। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা আবারও একটা অডিও ক্লিপে যাব অথবা একটা ব্রেক নেব, দেখা যাক কি হয়, এবং আমরা আশা করছি পুরো সময়টা আমাদের সঙ্গে থাকবেন। FM. The night comes alive with Robin Thorne. ওয়েলকাম ব্যাক। নতুন একটা ইমেল পড়ছিলাম, রাইট? এবং নতুন একটা ইমেল পড়তে পড়তে আমার হঠাৎ করে মনে হলো যে একটু পুরোনো দিকে ফিরে তাকালে কেমন হয়। নতুন ইমেল তো আমরা পড়লামই, এবং এই ইমেলগুলো আপনারা সবাই জানেন। যে তার আগে বলি, আপনারা শুনছেন ভূত এফএম এবং ঈদ স্পেশাল ভূত এফএম, যার জন্য এক্সট্রা একটা আওয়ার আপনারা শুনবেন আজকে। এবং সেই জন্য আমরা একটু ভিন্নভাবে চেষ্টা করেছি আপনাদের কাছে ভূত এফএমটা উপস্থাপন করতে। তো চেষ্টা করছিলাম এরকমই যে নতুন পুরনো ঘটনা মিলিয়ে যদি একটা এপিসোড করা যায় আজকে। এটা আমরা একদম লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি।
চাচ্ছিলাম প্রথমে সব নতুন ঘটনা, তারপরে আবার ভাবলাম যে না পুরোনো ঘটনা, তারপরে আবার ভাবলাম যে পুরোনো এপিসোড থেকে নিব, তারপরে আবার ভাবলাম যে না অডিও ক্লিপ। তো এই যাচাই বাছাই আজকে সারাটা দিন আমরা পার করেছি। তো কিছুক্ষণ পরে ঈদ, আশা করছি যে আপনাদের এই মোমেন্টে, ঈদের সময় আমরা সবাই নস্টালজিক হয়ে যাই, সুতরাং একটু পেছনে ফিরে তাকাতে খারাপ লাগবে না। চলুন শুনে আসি আরো একটি ঘটনা। লিখছেন সাজ্জাদুর রহমান রনি। আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ওর নাম জাহিদ এবং বাড়ি ঝালকাঠি জেলায়। গল্পটি ওর মুখ থেকে শোনার কারণে আমি আমার ফ্রেন্ডের বর্ণনা মোতাবেক বলছি। প্রায় ৬-৭ বছর আগে আমার গ্রামের বাড়ির এক ঘটনা। আমার গ্রামের পাশের গ্রামেই একটা মেয়ে, নাম তার লাভলি। মেয়েটির বয়স ১২-১৩-র কাছাকাছি। ওরা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। সে হঠাৎ করেই কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন অকারণেই হাসা, বিড়বিড় করে কথা বলা, যাকে তাকে ধরে ধাক্কা দেয়া এবং প্রায় সময়ই বিভিন্ন গাছে উঠে বসে থাকা। নিশ্চিতভাবেই তাদের পরিবারের মহা চিন্তার কারণ ছিল মেয়েটি। এই ধরনের আচরণ তার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল। প্রায় ৩ মাসের মতো অতিবাহিত হওয়ার পর ওই মেয়েটির বাবা মা এর প্রতিকারের জন্য এক হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা শোনার পরে ওই মেয়েটির বাবা এবং মায়ের সাথে তাদের বাড়িতে যায়। হুজুর ওদের বাড়িতে গেলে সে দেখতে পায় যে তখন মেয়েটি একটি গাছে উঠে বসে আছে। স্বাভাবিকভাবেই অনেক লোক জড়ো হয় সেখানে। নিচ থেকে অনেক ডাকার পরেও মেয়েটি গাছ থেকে যখন নামছিল না, তখন তার বাবা যে কোনো একজন লোককে যে গাছে উঠতে পারে তাকে গাছে ওঠার জন্য বলল। সেখান থেকেই একজন লোক গাছে উঠল তাকে নামানোর জন্য, এবং সেখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক চেষ্টার পরও যখন মেয়েটি কিছুতেই নামতে চাচ্ছিল না, তখন গাছ থেকে হঠাৎ করে সে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। এরপরে ওখানে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা নাই বা দিলাম। ঘটনার এখানেই শেষ নয়, যেটা হলেই ভালো হতো, সেটা হলেই ভালো হতো। এবং এর পরে অনেক দিন অতিবাহিত হলো, সবকিছু স্বাভাবিক নিয়মে চলছিল। এতক্ষণ যা বলছিলাম সবই ঠিক ছিল, কিন্তু এখনকার ঘটনা অবিশ্বাস্য কিছুই, যেটা সহজে বিশ্বাস হওয়ার কথা নয়। ওই মেয়েটি মারা যাওয়ার প্রায় ১.৫ মাস পরেই গ্রামে এক অচেনা মেয়ের আবির্ভাব, যে কিনা বোবা। গঠন, আকৃতি এবং চেহারায় ওই মেয়েটির সঙ্গে অবিশ্বাস্য মিল। তাকে দেখে গ্রামের সবাই আঁতকে ওঠে। কিন্তু মেয়েটি যেহেতু বোবা, তাই তাকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কিছু জানারও সুযোগ নেই। ওই বোবা মেয়েটি গ্রামে আসার পর থেকেই যে মেয়েটি মারা গিয়েছিল তার বাবা প্রায় প্রতিদিন রাতেই অসম্ভব রকমের আজে বাজে স্বপ্ন দেখা শুরু করেন, এবং ওই বোবা মেয়েটি মৃত লাভলির বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করত। একদিন মধ্যরাতে লাভলির বাবা টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। লাভলির কবরটা ছিল তাদের ঘর থেকে ২৫-৩০ মিটার দূরে। টর্চ লাইট নিয়ে বাহিরে বের হওয়ার পর সে যা দেখতে পেল তা হয়তো তার জীবনে ঘটে যাওয়া সেরা ভয়ানক ঘটনা। টর্চটা মারার পর হয়তো তার অজান্তেই টর্চের আলোটা গিয়ে পড়েছিল ওই কবরের ওপর। সে দেখতে পেল যে কাফনে মোড়ানো একটি লাশ ওই কবরের পাশে পড়ে আছে এবং তার মেয়ের কবরের ওপরের অংশ ফাঁকা। এই বিভৎস দৃশ্য দেখার পরে তিনি এক চিৎকারে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। যেহেতু তার স্ত্রী ঘটনার কিছুই জানেন না, তাই ওই রাতের মতো তাকে মাথায় পানি দিয়ে দুজনেই ঘুমিয়ে পড়লেন। ভোর হওয়ার পরে আশেপাশের লোকজন সহ সবাই ঘুম থেকে উঠলে তারাও ওই একই দৃশ্য দেখতে পায়, এবং তারা আরো দেখতে পায় যে মৃত লাভলির কবরে কোনো লাশ নেই। কাফনের কাপড়ের মাথার অংশ খুলে তারা দেখতে পায় যে সেটা লাভলিরই লাশ, এবং এতদিন হওয়ার পরেও ওই লাশটিতে তেমন কোনো পচন ধরেনি। এবং এখানে আরো আশ্চর্যজনক হলো, সেদিন থেকেই সেই বোবা মেয়েটিকে আর গ্রামে দেখা যায় না। Root FM. The night comes alive with Grameenphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় FM। প্রায় ভোর হতে চলল, আমাদের আরেকটু পরে নামাজ পড়তে যেতে হবে, তারপরে কোরবানি অনেক কাজ। মাঝখানে চেষ্টা করবেন এই ৩-৪ ঘন্টা ঘুমিয়ে নিতে। ৪ ঘন্টা মনে হয় খুব বেশি হলে হবে না, তো চেষ্টা করবেন ঘুমিয়ে নিতে এবং একটু রেস্ট নিয়ে নিতে। আমারও রেস্ট দরকার,
বুঝতেই পারছেন। সো আমার মনে হয় যে শেষ করা উচিত। আশা করছি আজকে যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লেগেছে এবং কেমন লাগলো সেটা আমরা ফেসবুকে জানাবেন আমাদেরকে অবশ্যই। সবাইকে ঈদ মোবারক, সবার পরিবারের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য, যারা দেশে আছেন তাদের জন্য, যারা আমাদের দেশি এবং বিদেশি লিসেনার প্রত্যেকের জন্যই এই পবিত্র ঈদ উল আজহার অনেক 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 শুভেচ্ছা এবং আশা করছি আপনারা সবাই ভালোভাবে করবেন এবং নিরাপদে আবারও কর্মস্থলে ফিরে আসবেন সেই প্রত্যাশা রাখি। যাওয়ার আগে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে চাই এবং আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutatfm@yusufti.fm। এইখানে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আশা করছি কিছুটা হলেও আজকে আপনাদেরকে আনন্দ এবং ভয় দুটোই দিতে পেরেছি। সুতরাং ভূত এফএমের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ গ্রামীণ ফোন, থ্যাংক ইউ ভেরি মাচ আওয়ার লিসনার্স, আপনাদের সবাইকে। এবং আশা করছি যে সবসময় এরকম ভাবে আমাদের পাশেই থাকবেন এবং আপনারা ঘটনা না পাঠালে আসলে এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব হতো না। তো যাই হোক, ঈদের শুরুটা মানে সবার ভালো হোক এবং শেষটাও ভালো হোক সেটা চাইবো। এবং আমরা তার আগে মানে চাঁদ রাত তো আমি সবসময় রমজান ঈদে মনে হয়, তবে আজকেও এক ধরনের বলতে পারি এটার আগের দিনের চাঁদ রাতের মতো একটা ফিলিং এবং সেই রাতটা আপনাদের সাথে কাটাতে আমার অনেক বেশি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, ঈদ মোবারক।